বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় কলিফ্লাওয়ার কাল্টিভেশন, ফুলকপি চাষ। শ্রী শান্তনু বারিক সাক্ষাৎকার নিয়েছে RJ রিনা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে। নমস্কার বন্ধু, 90.8 FM বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা নিয়ে আমি আজকে চলে এসেছি RJ রিনা। আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু বারিক মহাশয়। আজকে ম্যাট্রিক্স কৃষি পাঠশালা আলোচনায় ফুলকপি চাষ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কলিফ্লাওয়ার কাল্টিভেশন। শ্রী শান্তনু বারিক মহাশয়কে বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগছে বেতারে এসে? হ্যাঁ, প্রথমে তো জানাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই বিদ্যাসাগর FM রেডিও শুনছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, সরাসরি চলে যাব প্রথম প্রশ্নে। আমার প্রথম প্রশ্ন, ফুলকপি চাষের জন্য মাটি তৈরির পদ্ধতি কি রয়েছে, যদি আপনি আমাদের বেতারের বন্ধুদের বলেন। ফুলকপি লাগানোর আগে প্রথমত মাটিটাকে সঠিকভাবে তৈরি করতে হবে। প্রথমে ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে মাটিটাকে পরপর 2 থেকে 3 বার চাষ করে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। আচ্ছা, তারপর সেই মাটির ওপর জৈব সার, কম্পোস্ট সার, ইউরিয়া মিশিয়ে আবার সেটাকে 2 থেকে 3 দিন পর
আবার ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরে করে 2-4 দিন পর ফেলে রাখতে হবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে জৈব সার, কম্পোস্ট, ইউরিয়া ভালোভাবে মিশিয়ে আবার পুনরায় ট্রাক্টর দিয়ে আপনাকে আবার কর্ষণ করে নিতে হবে। তাহলে এইভাবে আমরা এভাবে মাটি মাটিটা তৈরি করলেন। এরপর মাটি তৈরি করার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে মাটিটা সমতলভাবে থাকে। সেক্ষেত্রে যদি আপনার মাটিতে জল জমে যায় বা জল পাওয়ানোর সময় যদি জল দাঁড়িয়ে থাকে, আচ্ছা সেক্ষেত্রে চারার ক্ষতি হতে পারে। ওই জন্য কি করতে হবে না, মাটিটাকে সমতল করে আপনাকে সমানভাবে চারিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা আমার তারপরে দ্বিতীয় যে প্রশ্ন, যে ফুলকপি চাষের ক্ষেত্রে বীজ বপনের প্রক্রিয়া কি কিছু রয়েছে, মানে বীজ সংগ্রহ কিভাবে? হ্যাঁ, এখানে তো আপনার বীজ নিয়ে তো আর চাষ করা হয় না, এখানে মূলত বাজার থেকে আপনার বীজ তলা কিনে এনে তারপর ফুলকপিটা রোপণ করা হয়। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে না, মাটিটা তো আপনি সমান করে রেখেছেন, তারপর আপনার কি করতে হবে না, ভুঁড়োর মতো তৈরি করতে হবে। এমনি যদি সমতল মাটির উপর আপনি বীজ লাগিয়ে দেন, সেক্ষেত্রে গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে গাছ মারা যাবে, গাছ সরে মারা যায়। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, মাটিটা বেডের মতো তৈরি করতে হবে, যাতে করে মাঝখানটা উঁচু থাকে, দুধারটা নিচু থাকে। সেক্ষেত্রে আপনি যদি আচ্ছা। মাঝে উঁচুতে গাছটা লাগান, সেক্ষেত্রে আপনার গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো সেক্ষেত্রে আপনি উঁচুতে করে ভেড়ি করে গাছ আচ্ছা লাগাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম মাটি প্রস্তুত করার কত দিনের মধ্যে আমাকে গাছ লাগাতে হবে, মানে চারা গাছ? মাটি আপনি তৈরি করে রাখার 5 থেকে 6 দিনের মধ্যে আপনি গাছটা লাগাতে পারেন। সেক্ষেত্রে যে আচ্ছা। মাটির মধ্যে যা ব্যাকটেরিয়া আছে তো আচ্ছা। সেগুলো মারা যাবে, তারপরে আপনি গাছটা লাগাতে পারেন। এই ফুলকপি চাষের জন্য ফুলকপির অনেক রকমের কালার আমরা দেখি, অনেক সময় হলুদ, মানে ইয়েলো, গ্রিন। তো এই ক্ষেত্রে এই ফুলকপি চাষের কি কোনো জাত রয়েছে? না, এক্ষেত্রে কোনো তেমন জাত নেই। তো আপনি আমাদের দিকে যে সব ফুলকপির চাষ হয় তো সেগুলো মূলত সাদা রঙেরই হয়। তো এখন বাজারে যে ব্রোকলি বলে একটা ফুলকপি আসে, তো সেটা সম্পূর্ণ আলাদা জাতের। আমাদের দিকে এসবের চাষ হয় না, মূলত সাদা রঙের ফুলকপিটাই বেশি বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, প্রথমে আমরা চাষের জন্য মাটি তৈরির পদ্ধতি জেনে নিলাম, তারপরে চারা রোপণ হলো, এরপরের কাজ আমাদের কি হতে পারে? এরপরে আপনি যে চারাটা রোপণ করলেন, তো রোপণ করার পর আপনাকে 5 থেকে 7 দিন গাছের গোড়ায় আপনাকে কিন্তু জল দিতে হবে, যাতে করে চারাটা নতুনভাবে আবার মাটি শিকড় ধরতে পারে। তো ওখানে চারা কিভাবে, কিরকম? হ্যাঁ, আপনি 10 থেকে 15 দিনের মাথায় চাপান দিতে হয়। আপনি বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া, 3 কেজি জৈব সার আর 10 কেজি ফসফেট মিশিয়ে গোড়ার থেকে একটু দূরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর যদি বৃষ্টি হয় ভালো, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনাকে জলসেচ আচ্ছা। করতে হবে। আচ্ছা। তো আমাদের যে এই ফুলকপি, মানে কলিফ্লাওয়ার, ওটা তো শীতকালীন ফসল, শীতকালীন একটা সবজি, ভেজিটেবল। তো কোন কোন সময়, এছাড়াও আর কোন কোন সময় এই চাষ করা যেতে পারে? হ্যাঁ, শীতকালীন ছাড়াও এখন বর্তমানে
আপনার বর্ষাকালেও এই কপিটা চাষ করা হচ্ছে। আচ্ছা তো বর্ষাকালে কপিটা লাগানো হয়, আর শীতের আগে অঘ্রাণ থেকে কার্তিক থেকে অঘ্রাণ এই সময়ে আবার নতুন করে ফুলকপি বাজারে চলে আসে। আচ্ছা তো ওই সময়টা একটু ব্যয়সাধ্য, কিন্তু এটা শীতকালীন ফসল, তো ওই জন্য শীতের জন্য যথেষ্ট ভালো। আচ্ছা, মানে আপনি বলছেন যে শীতকালীন চাষ করলে সেই ক্ষেত্রে খরচটা খরচটা কম। অনেক কম হয়, আচ্ছা আচ্ছা আর অফ সময়ে করলে একটু খরচটা বেশি হয়। আচ্ছা, কাঠাপ্রতি কত পরিমাণ চারা লাগছে সেটা যদি একটু। হ্যাঁ, আপনি ধরুন 1 ফুট ছাড়া চারা রোপণ করলেন, আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কাঠাপ্রতি ধরুন 1000 পিস চারা লাগবে। আচ্ছা, বীজ বপনের পর গাছ বড় হলো, তো হুম। ফলন পেতে ঠিক আমাদের কত সময় লাগে? ফলন, এটা শীতকালীন ফসল, তো অল্প দিনের মধ্যে আমরা ফলন পেয়ে যাই। তো 40 থেকে 50 দিনের মাথায় এটা ফলনটা পাবেন আপনি। মানে আর পার্টিকুলার যেগুলো- 40 থেকে 40 50 থেকে দিন। 50 দিনের মাথায় যেগুলো বড় ধরনের হয়, তো আচ্ছা সেগুলো আগে বাজারজাত করা হয়। তারপর যেগুলো ছোট ধরনের থাকে সেগুলো একটু আচ্ছা। দেরি করে তাদেরকে আবার বাজারজাত করা হয়। তাহলে আপনি বললেন যে এর কোনো জাত নেই, মানে রয়েছে কিন্তু ওই সাদা ফুলকপিটাই চাষ হয়, কিন্তু আর বাকি যে জাতগুলো রয়েছে ওগুলো হয় না। না, আমাদের দিকে তো এসব চলে না, বেশিরভাগটাই তো সাদাটাই বেশি ব্যবহৃত হয়। তো এখানে আচ্ছা। একটা বিষয় চাষি বন্ধুদেরকে বলবো যে আচ্ছা বলুন। হিউমিক অ্যাসিড, আচ্ছা আপনি যদি 20 থেকে 25 দিনের মাথায় হ্যাঁ গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করেন লিটার প্রতি 2 ml করে, তো গাছের হ্যাঁ। গ্রোথটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাতে করে আপনার গাছ দেখতেও খুব সুন্দর থাকে, সবুজ তরতাজা থাকবে, আর গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এতে করে ফলনও হ্যাঁ, ভালো ফলনও হবে। ভালো হবে, আচ্ছা। লাভজনক হবে। আচ্ছা, আমাদের মেদিনীপুরের তো লাল মাটি, তো এই মাটিতে কি ফুলকপি চাষ সম্ভব হতে পারে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ফুলকপি চাষ সম্ভব হয়, কারণ ফুলকপি লাল মাটিতেও হয় আর এমনি দোআঁশ মাটিতেও ভালো হয়, কিন্তু লাল মাটিতেও ফুলকপি চাষ করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে মানে লাভজনক হয় ফুলকপি চাষ করে। আচ্ছা, মাটির প্রকৃতি কেমন হওয়া প্রয়োজন, মানে দোআঁশেটের না হ্যাঁ। বেলে না কিরকম? সবচেয়ে ভালো হয় যদি দোআঁশ মাটি হয়, তো দোআঁশ মাটিতে জল ধারণ ক্ষমতাটা মাঝামাঝি থাকে, তো খুব আচ্ছা। ভালো হয়। আর এমনি যদি বেলে দোআঁশ হয় সেক্ষেত্রেও আপনার ফুলকপি চাষটা ভালো হয়। ফুলকপি চাষের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে ফসলটা পরিপূর্ণ হয়ে গেছে, তো বাজারজাত শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে শুনছেন ব্রিঞ্জল কাল্টিভেশন, বেগুন চাষ নিয়ে আলোচনা। এই আলোচনায় আজকের অতিথি রয়েছেন শ্রী শান্তনু বারিক, সাক্ষাৎকার নিচ্ছেন RJ রিনা। বধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার। জাতকরণের ক্ষেত্রে আপনি গাছটাকে মাটি থেকে উপড়িয়ে পরিষ্কার জলে গোড়াগুলা ধুয়ে নিতে পারেন, আচ্ছা যাতে করে পাতা সমেত থাকলে তো বস্তায় করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে আপনার যে ফুলটা থাকে ভেতরে তো সেটা নষ্ট হয়নি। আর যদি আপনি পাতাগুলো ভেঙে দেন তো সেক্ষেত্রে আপনার ফুলটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বাজারজাত করার সময় আপনি নষ্ট না হয় সেজন্য পাতা সমেত বস্তায় করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভবান হবে, নষ্ট হবে না। আচ্ছা, আপনারা বাজারজাতকরণের ক্ষেত্রে মানে বললেন 10 কাঠা জমিন রয়েছে, তো কতদিন ধরে এই চাষ করছেন? আমি বিগত 8 থেকে 10 বছর ফুলকপি চাষের সঙ্গে যুক্ত আছি। মানে এখন বাজারে কত দাম চলছে, মানে এখন কিরকম? তো পিস প্রতি আপনার 30 থেকে 35 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। মানে এখন 1 কেজির নিচে যে আচ্ছা। কপিগুলো সেগুলো আপনার 30 থেকে 35 টাকা আর পিস বিক্রি হচ্ছে। শীতকালীন সময়ে কি দাম দর কমে হ্যাঁ, নাকি বাড়ে? শীতকালীন সময় তো প্রত্যেকটা চাষি তো চাষ করে শীতকালীন ফসল হিসাবে, হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার একটু লাভটা কম হয়। এখানে আপনি 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন।
আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে ফুলকপি ওর ওপরটা একটা ব্ল্যাক কালারের মানে কালো রঙের একটা স্পট পড়ে, ওটা হ্যাঁ। কি কোনো ডিজিজ? হ্যাঁ, মানে রোগ? অবশ্যই এটা একটা ডিজিজ, ছত্রাক। ওই ক্ষেত্রে আপনি ডাইথেমেন ব্যবহার করতে পারেন বা পিলোটাস নামে একটা রাসায়নিক আছে, যেটা আপনি আচ্ছা, 2 ml পার লিটার জলে গুলে যদি দেন, সেক্ষেত্রে আপনার খুব উপকার হবে। তো অনেক রকমের তো চাষ আছে, তো হঠাৎ আপনি এতদিন ধরে এই চাষের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, ফুলকপি চাষের ক্ষেত্রে বলি তো এখানে পরিশ্রমিকটা খুবই অল্প, কারণ একবার বসানোর পর খুব আচ্ছা। একটা পরিশ্রম করতে হয় না। মাঝে একবার শুধুমাত্র ঘাসগুলো পরিষ্কার করা হয়, আচ্ছা, বাকি যে চাপান দেওয়া হয় সেই চাপানের সময় মাটিটা একবার কুপিয়ে তারপরে আপনার মাটি তুলে দিলে আর তেমন আচ্ছা। পরিশ্রম করতে হয় না। সেক্ষেত্রে আপনি অন্যান্য ফসলের তুলনায় অনেক কম পরিশ্রমে আপনি ফসলটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার খরচ কেমন হয় মানে? আমার কাঠা চাষের ক্ষেত্রে? 10 কাঠার মতো জমিতে ধরতে পারেন চারা লাগানো পার পিস যদি চারার দাম হয় 2 টাকা করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই 10,000 চারা লাগানো থাকে, 10 দুগুণে 20,000 টাকা চারা প্রতি, আর রাসায়নিক হিসাবে আপনার 5,000 টাকা, 25,000 টাকার মতো খরচ আসে। তো আমি লাভবান হই যদি শীতকালীন লাগাই, সেক্ষেত্রে আপনার ধরতে পারেন 50 থেকে 60,000 টাকা লাভবান হয়। এখন যেসব কৃষক বন্ধু এই ফুলকপি চাষ করতে চান, তাদেরকে আপনি কি বার্তা দিতে? হ্যাঁ, যারা ফুলকপি চাষ করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে করতে পারেন, কারণ এটা অল্প পরিশ্রমে আর এখানে লাভের মানটা বেশি হয়। কারণ যদি বাজারজাত দামটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে লাভটা আরও বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ফুলকপিটা যখন আমরা দেখছি যে পরিপূর্ণ হয়ে গেছে, মানে এত সংখ্যক কপি তো আমরা একসঙ্গে মার্কেটিং করতে পারছি না, তখন সেই ক্ষেত্রে স্টোর করা কি যেতে পারে? হ্যাঁ, অবশ্যই স্টোর করা যেতে পারে। আপনি যদি মনে করেন যে আমার বাড়িতে অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আর বেশি দিনের তো নয়, রাখার তো নয়, কারণ বেশি যদি বয়স হয়ে যায় সেক্ষেত্রে আপনার কপিগুলো খুলে যাবে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। কারণ খোলা কপি বাজারে কিন্তু চাহিদা নেই, কিনতে চায় না পাবে। সেক্ষেত্রে আপনার যদি বেশি সংখ্যক থাকে, আপনি পেতে পারেন। FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। ম্যাট্রিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে শুনছেন ব্রিঞ্জল কাল্টিভেশন, বেগুন চাষ নিয়ে আলোচনা। এই আলোচনায় আজকের অতিথি রয়েছেন শ্রী শান্তনু বারিক, সাক্ষাৎকার নিচ্ছেন আর জে রিনা। বধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে
ফুলকপি চাষ যে আমরা যে জমিতে করব পর মানে আমরা কি করতে পারি ওই জমিতে ইউজ করে, নাকি গ্যাপ না। দেওয়ার কোনো প্রয়োজন আছে? 1 থেকে 2 বার বা 3 বার এর বেশি কিন্তু করলে সমস্যা পড়তে হয়। অনেক ছত্রাকনাশক রোগ আপনার ওর মধ্যে ইয়ে করতে পারে। তো সেক্ষেত্রে একটা জমিতে আপনি 2 থেকে 3 বছর করার পর আবার অন্য জমিতে করলে ভালো হয়। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে সাদা ফুলকপির চাষ, মানে আমাদের ওই সবুজ ফুলকপি একটা আছে, ওটা কি কোনোভাবে ফুলকপি, মানে ওই চাষটা কি হয়ে থাকে এখানে? না, এটা তেমনভাবে এটা হয় না, ওটাকে ব্রোকলি বলে। তো সেক্ষেত্রে আমাদের এই সাইডে তো এই সাদা ফুলকপির চাষটাই বেশি হয়। তো ওই চাষটা খুব কম হয়। ওটা মূলত বাইরের থেকে আসে, আমাদের এই শহরে বাইরের থেকে আসে। বাইরের থেকে আসে, এখানে চাষ এখানে হয়। তেমন চাষ হয় না ব্রোকলি। যদি বলি যে এই সাদা ফুলকপির পুষ্টিমূল্য কেমন রয়েছে, মানে সাদা ফুলকপির পুষ্টিগুণ তো খুবই ভালো। আচ্ছা, আপনি যে এত বছর ধরে চাষ করছেন ফুলকপি, তো এটার কখনো আপনার সঙ্গে এরকম হয়নি যে বিক্রি হয়নি বা থেকে গেছে, বাড়তি হ্যাঁ। হয়ে গেল? অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে? হয়, যখন বাজারে চাহিদা বেশি থাকে তো সেক্ষেত্রে দাম খুব কম হয়, সেক্ষেত্রে অনেক নষ্ট হয়, লাভের পরিমাণটা সে বছর খুব কম হয়। ফুলকপি চাষ করতে চান তাদেরকে বলবো যে যখন ছত্রাকনাশক রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করতে পারেন যে একটানা যদি ভারী বর্ষণ হয়, যারা এই বর্ষাকালে চাষ করেছেন হ্যাঁ। সেক্ষেত্রে আমার মতে আপনি যদি তাকত, বিএসএফ আচ্ছা। কোম্পানির তাকত বা অ্যামিস্টার টপ আপনি ব্যবহার করেন আচ্ছা, তাহলে কিন্তু ওই আপনার ছত্রাকনাশক রোগ থেকে আমি অনেকটা মুক্তি পাবেন। সেক্ষেত্রে আপনার ফসল ভালো থাকবে অনেক দিন, 20 থেকে 25 দিন পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে আপনার খুবই ভালো লাভ হবে, এটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে ফুলকপির জাতটা ঠিক তেমন নয়, তবে ছোট এবং বড় সাইজের উপর রয়েছে, মানে ওটাও কি অন্য জাতের এটা- উপর পড়ছে? না, এটা গ্রোথের উপর নির্ভর করে। আচ্ছা, যে গাছটা যত বেশি গ্রোথ নিতে পারবে তার ফুলটা তত বেশি বড় হবে। হ্যাঁ। আর যে গাছ বেশি নিতে পারে না সে গাছটা গ্রোথ ছোট হয়, তো ফুলটাও ছোট হয়, সেক্ষেত্রে ছোট বড় হয়। আচ্ছা, আপনি যে ফুলকপি চাষের কথা বললেন, আপনি তো দীর্ঘদিন ধরে করছেন, তো ওটার কি দেশি হাইব্রিড কোনো জাত রয়েছে? অবশ্যই দেশি হাইব্রিড তো অবশ্যই জাত রয়েছে। আপনি যদি দেশি চাষ করেন সেক্ষেত্রে আপনার ফুলটা ছোট হয়, আচ্ছা। সেক্ষেত্রে আপনি যখন বাজারজাত করেন তখন পাবলিক সেটা নিতে চায় না, কারণ ছোট। আর যদি আপনি হাইব্রিড চাষ করেন সেক্ষেত্রে আপনার ফুলটা বড় হয়, আচ্ছা, সেক্ষেত্রে পাবলিক যখন কেনে তখন অল্প টাকায় কিন্তু বড়টা পেয়ে যায়, সেই জন্য পাবলিক বড়টাই নিতে চায়, সেই জন্য দেশির উপর চাহিদাটা তেমন থাকে না, ওই জন্য হাইব্রিড চাষটা করলে ভালো প্রফিট হয়। আজকে আমরা শান্তনু বাবুর সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম এই ফুলকপি চাষ সম্পর্কে, এই ম্যাট্রিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে। বন্ধুরা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর 90.8 FM। লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাট্রিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbiddasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাট্রিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।